খ্রিস্টপূর্বাব্দ 400 কি 500 সালের আগের কথা। ভারতবর্ষে অবস্থিত নন্দ রাজবংশ একের পর এক তাদের শত্রুদেরকে হারিয়ে ধীরে ধীরে উত্তর অঞ্চলের অর্ধেকের মতো জায়গা দখল করে নেয়। সেই সাথে পশ্চিম থেকে আগত গ্রিক ও পার্সিয়ানদের আক্রমণকে থামাতে এই রাজবংশ সমর্থ হয়। এই অগ্রগতিশীল রাজবংশের শাসকেরা যুদ্ধের কৌশলগত পরামর্শের জন্য সেনাপতিদের উপর নির্ভর করতেন, কিন্তু তারা এটাও উপলব্ধি করতে পেরেছিলেন যে কেবল যুদ্ধক্ষেত্রে কৌশলগত সেনাপতিদের পরামর্শ নয়, বরং একটি অঞ্চল শাসন করার জন্য ও এর শাসন পদ্ধতি নির্ধারণের জন্য মন্ত্রী পরিষদের গুরুত্ব রয়েছে। 600 খ্রিস্টপূর্বাব্দে রাওয়ালপিন্ডি, যা বর্তমান পাকিস্তানে অবস্থিত, সেখানে তক্ষশিলা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রায় সময়ই এই বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়া পণ্ডিতেরা এই রাজবংশের মন্ত্রী পরিষদে নিযুক্ত হতেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ চিন্তকেরা তাদের চিন্তাধারার বিকাশ ঘটিয়েছেন, কিন্তু এদের মধ্য থেকে চাণক্য ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, যার হাত ধরে পরবর্তীতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই ভিডিওতে আজকে তাই আপনাদেরকে মহামতি চাণক্যের রাজনৈতিক দর্শন সম্পর্কে জানাবার চেষ্টা করব। তবে তার আগে আমরা চাণক্যের সময়কাল, জীবন মৃত্যু, তার আশপাশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থাগুলো সংক্ষেপে বুঝে নেবার চেষ্টা করব। চাণক্যের জন্ম, শৈশব ও শিক্ষা। খ্রিস্টপূর্বাব্দ 370 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তক্ষশিলায় তার জন্ম হয়। কারো কারো মতে কৌটিল্য বা চাণক্যের জন্ম চনক নামে একটি গ্রামে ব্রাহ্মণ পরিবারে হয়। তার জন্মস্থান সম্বন্ধে বেশ কয়েকটি মতবাদ প্রচলিত রয়েছে। 1. বৌদ্ধ গ্রন্থ মহাবংশটিকা অনুসারে তক্ষশিলায় তার জন্ম হয়। 2. জৈন পুঁথি অদ্বিধন চিন্তামণি চাণক্যকে অভিহিত করেছেন দ্রুমিলা নামে, যার অর্থ তিনি দক্ষিণ ভারতের অধিবাসী ছিলেন। 3. হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পর্ব গ্রন্থানুসারে চাণক্য চনক নামক গ্রামে চনিন নামক এক ব্রাহ্মণ ও তার পত্নী চনেশ্বরীর গৃহে জন্মগ্রহণ করেন। 4. অন্য উৎস মতে চনক তার পিতার নাম ছিল। চাণক্য কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত নামেও খ্যাত। তার পরিবার তাকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষার পাশাপাশি রাজনীতি ও অর্থনীতিতে দক্ষ করে তোলেন। তক্ষশিলা ছিল তখন জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র। এখানে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতি নিয়ে পড়াশোনা করেন। তার অসাধারণ মেধা এবং কৌশলগত চিন্তাভাবনা তাকে তার সমসাময়িকদের থেকে আলাদা করে তোলে। চাণক্য ছিলেন দৃঢ়চেতা, একাগ্রচিত্ত, বাস্তববাদী এবং দূরদর্শী একজন ব্যক্তিত্ব। নন্দ রাজবংশের দুর্নীতিগ্রস্ত শাসনের প্রতি তার ক্ষোভ এবং রাষ্ট্রের প্রতি তার দায়িত্ববোধ তাকে পরবর্তীতে একটি বৃহৎ পরিবর্তন আনতে উদ্বুদ্ধ করেছিল। সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবস্থা। 1. বর্ণ ব্যবস্থা। তখনকার সমাজ ছিল 4টি প্রধান বর্ণে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণরা ছিল ধর্মীয় এবং শিক্ষাগত দিক থেকে প্রভাবশালী। ক্ষত্রিয়রা সামরিক এবং শাসনকার্যে নিয়োজিত ছিল। বৈশ্যরা বাণিজ্য এবং কৃষিতে নিয়োজিত ছিল এবং শূদ্ররা শ্রম ও কারিগরি বিষয়াদিতে নিযুক্ত ছিল। 2. ধর্ম ও সংস্কৃতি। হিন্দু ধর্ম ছিল প্রধান ধর্ম, তবে বৌদ্ধ ও জৈন ধর্মেরও প্রভাব ছিল। ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ব্রাহ্মণ্যবাদ সে সময় সমাজের উপর গভীর প্রভাব বিস্তার করেছিল। 3. অর্থনৈতিক অবস্থা। কৃষি ও বাণিজ্য। কৃষি ছিল সে সময়কার অর্থনীতির মূল ভিত্তি। কৃষকদের ওপর করের বোঝা ছিল অত্যন্ত বেশি। শাসকেরা কৃষকদের থেকে কর আদায় করলেও কৃষকদের সুরক্ষা দিতে ব্যর্থ ছিল। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তক্ষশিলা, পাটালিপুত্র এবং কাশী ছিল তখন বাণিজ্যের কেন্দ্র। রাজনৈতিক প্রেক্ষাপট ও ঘটনা। চাণক্যের সময় প্রাচীন ভারত ছিল মহাজনপদে বিভক্ত। 16টি প্রধান মহাজনপদ ছিল, যার মধ্যে মগধ ছিল সবচেয়ে শক্তিশালী।
প্রতিটি মহাজনপদ ছিল স্বতন্ত্র রাজ্য এবং তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ লেগে থাকত। সে সময় বিশাল ভারত ভূখণ্ডে ছিল মগধ সাম্রাজ্য। বর্তমান পাটনা বা তখনকার পাটলিপুত্র ছিল এই সাম্রাজ্যের রাজধানী। পাটলিপুত্র শহরের সীমাহীন বৈভবের কথা বিভিন্ন বিদেশি পর্যটক লিখে গেছেন। এই সময়কালে মগধ সাম্রাজ্যের রাজা ছিলেন ধননন্দ। এত বড় একটি সাম্রাজ্য পরিচালনা করতে হলে যে ধরনের চারিত্রিক দৃঢ়তা ও মানসিক বল থাকা দরকার, দুর্ভাগ্যের বিষয় তার মধ্যে তেমন কিছুই ছিল না। ধননন্দ সুরাপান করতে ভালোবাসতেন, একের পর এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়তেন। এত সব ভোগ বিলাসের ব্যস্ততায় রাজ্য শাসনের দিকে মন দেবার তার সময় ছিল না। মাঝে মধ্যে তিনি এমন সব বেহিসেবি সিদ্ধান্ত নিতেন যা প্রজাদের মনে অসন্তোষের আগুন জ্বালাত। ধননন্দের শাসনকালে কর ব্যবস্থায় কোনো সমতা ছিল না। যখন তখন তিনি কৃষকদের উপর কর বাড়িয়ে দিতেন। পর্যটকদের উপরও তিনি নানা ধরনের কর ধার্য করেছিলেন। ধননন্দের এই কুশাসনের ফলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল অন্ধকার। দারিদ্রতা এসে সমস্ত ভারতবর্ষকে গ্রাস করে। সর্বত্র দেখা দেয় ব্যাপক বিশৃঙ্খলা। এদিকে ভারতের পশ্চিম সীমান্তে তখন পৌঁছে গেছেন গ্রিক বীর আলেকজান্ডার। একটির পর একটি রাজ্য তিনি দখল করে চলেছেন। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে বাধার প্রাচীর তুলে দাঁড়িয়েছিলেন পাঞ্জাবের হিন্দু রাজা পুরু। পাঞ্জাব কেশরী পুরুর সঙ্গে দীর্ঘদিন লড়াই করেও আলেকজান্ডার জয়যুক্ত হতে পারেননি। অবশেষে তিনি পুরুর সঙ্গে সন্ধি চুক্তি করতে বাধ্য হন। চাণক্যের পিতা চনক ছিলেন বিপ্লবী গোছের লোক। তিনি সে সময়কার পরিস্থিতিতে জনগণের মাঝে ফুটে ওঠা অসন্তোষ লক্ষ্য করলেন। তিনি তখন তাদের প্রতিনিধি হয়ে ধননন্দের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিলেন। এমন অপরাধে চনককে হত্যা করা হলো। তার কাটা মুন্ডু সেদিনের সদ্য কিশোর চাণক্যকে পাঠিয়ে দেওয়া হয়। পিতার এই করুণ পরিণতি তখন চাণক্যের অন্তরে ক্রোধ ও ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু চাণক্য সাথে সাথেই এর প্রতিক্রিয়া না দেখিয়ে মনে মনে প্রতিজ্ঞা নিলেন যে ধননন্দকে তিনি মগধের সিংহাসন থেকে বিতাড়িত করেই ছাড়বেন। তক্ষশিলা থেকে শিক্ষা দীক্ষা সম্পন্ন হবার পর তিনি মাঝে মধ্যেই ধননন্দের রাজসভায় উপস্থিত হতেন। কেননা তখন রাজ্য পরিচালনার জন্য মন্ত্রী পরিষদ থেকে মন্ত্রীদের উপদেশ, পরামর্শ ইত্যাদি নেওয়া হতো। সেরকমই একজন হিসেবে তিনি রাজা ধননন্দকে উপদেশ দিয়েছিলেন। কিন্তু চাণক্যের উপদেশ রাজা ধননন্দের পছন্দ হলো না। তিনি রেগে যান। কেবল রেগেই ক্ষান্ত হলেন না, তিনি চাণক্যকে সবার সামনে তীব্র ভাষায় অপমান করলেন। এরপর রাজসভায় প্রকাশ্যে চাণক্যের চুল টেনে তাকে বের করে দেওয়া হলো। এই অপমান চাণক্যকে ক্রুদ্ধ করে তোলে এবং তিনি শপথ নেন যে যতদিন না নন্দ রাজবংশ ধ্বংস হচ্ছে ততদিন তিনি নিজের চুল বাঁধবেন না। চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান ও রাজ সিংহাসনে অধিষ্ঠান। চাণক্য বুঝতে পেরেছিলেন যে রাজা ধননন্দকে পরাজিত করতে হলে তাকে একজন শক্তিশালী নেতা খুঁজে বের করতে হবে। অনুসন্ধান করতে গিয়ে তার সাথে উচ্চাকাঙ্ক্ষী যুবক চন্দ্রগুপ্তের সাক্ষাৎ হয়। চন্দ্রগুপ্তকে নানাভাবে প্রতারিত ও প্রবঞ্চিত হতে হয়েছে। চন্দ্রগুপ্তের মনে তখন জ্বলছে প্রতিহিংসার আগুন। চাণক্য ও চন্দ্রগুপ্ত দুজনেরই উদ্দেশ্য ও লক্ষ্য এক হওয়ায় তারা মিলিতভাবে একটি অত্যন্ত শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন। চন্দ্রগুপ্ত ছিলেন এক তরুণ যোদ্ধা, যিনি একটি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। চাণক্য তাকে শাসননীতি, কূটনীতি এবং সামরিক কৌশল শেখান। নন্দ রাজবংশের পতন। চাণক্যের কৌশলে চন্দ্রগুপ্ত রাজা ধননন্দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। চাণক্য গোপন গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলেন এবং নন্দ সাম্রাজ্যের দুর্বলতাগুলোকে কাজে লাগান। দীর্ঘ সংগ্রামের পর রাজা ধননন্দ পরাজিত হলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে অধিষ্ঠিত হলেন। আলেকজান্ডারের সাথে সম্পর্ক এবং সন্ধি চুক্তি। 1. আলেকজান্ডারের আগমন ও চাণক্যের কৌশল। চাণক্যের সময়কালে উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডার আক্রমণ করেন। আলেকজান্ডারের আগমন ভারতীয় রাজ্যগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তার সেনাবাহিনী সিন্ধু অঞ্চলে প্রবেশ করে এবং স্থানীয় রাজ্যগুলোর শাসকদের পরাজিত করে। চাণক্য বুঝতে পারেন যে আলেকজান্ডারের শক্তি সরাসরি মোকাবেলা করা কঠিন।
তাই তিনি কৌশলে আলেকজান্ডারের প্রধান সেনাপতি সেলুকাসের কন্যা হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহের বন্দোবস্ত করলেন। এভাবে আলেকজান্ডারের সেনাবাহিনীর সাথে একটি অস্থায়ী সন্ধি স্থাপন হয়ে গেল। এর ফলে চাণক্য আলেকজান্ডারের সাম্রাজ্যের প্রভাবকে সীমাবদ্ধ করে ফেললেন এবং তার সেনাবাহিনীর দক্ষিণ দিকে অগ্রগতি রোধ করলেন। 2. আলেকজান্ডারের সেনাবাহিনীর প্রস্থান। আলেকজান্ডারের সেনাবাহিনী দীর্ঘ যুদ্ধে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। আলেকজান্ডারের ভারত থেকে প্রস্থানের পর চাণক্য চন্দ্রগুপ্তকে ক্ষমতা বিস্তারের সুযোগ দেন। চন্দ্রগুপ্ত উত্তর পশ্চিম ভারতের গ্রিক শাসকদের পরাজিত করে এবং পুরো অঞ্চলটি মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে ফেলেন। চাণক্যের ব্যক্তিগত অপমান, তার বাবার হত্যাকাণ্ড এবং নন্দ রাজবংশের দুর্নীতি তাকে একটি বৃহৎ পরিবর্তন আনতে উদ্বুদ্ধ করেছিল। চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজ সিংহাসনে বসিয়ে তিনি শুধু প্রতিশোধই নিলেন না, বরং একটি শক্তিশালী মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করলেন। চাণক্যের মৃত্যু ও বিন্দুসারের ঘটনা। জৈন প্রবাদ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্য শত্রু দ্বারা বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টার বিরুদ্ধে শারীরিক প্রতিষেধক তৈরি করার উদ্দেশ্যে প্রতিদিন চন্দ্রগুপ্ত মৌর্যকে তার অজান্তে অল্প মাত্রায় বিষ পান করাতেন। একদিন চন্দ্রগুপ্ত মৌর্য তার বিষযুক্ত খাবার অন্তঃসত্ত্বা দুর্ধরার সঙ্গে ভাগ করে খেলে দুর্ধরার মৃত্যু হয়। তার সন্তানকে বাঁচাতে চাণক্য সদ্য মৃত দুর্ধরার পেট কেটে তাকে বের করে আনলে বিন্দুসারের জন্ম হয়। পরবর্তীকালে বিন্দুসার মৌর্য সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করলে চাণক্য তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। হেমচন্দ্রের পরিশিষ্ট পর্ব অনুসারে বিন্দুসারের একজন মন্ত্রী, যার নাম ছিল সুবন্ধু, যিনি চাণক্যকে অপছন্দ করতেন, তিনি বিন্দুসারকে জানান যে তার মাতা দুর্ধরার মৃত্যুর জন্য চাণক্য দায়ী ছিলেন। এই ঘটনার কথা জানতে পেরে বিন্দুসার প্রচণ্ড ক্রুদ্ধ হলে বৃদ্ধ চাণক্য জৈন আচার সল্লেখনা বা স্বেচ্ছা উপবাস করে দেহত্যাগ করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই সময় চাণক্য যে তার মাতার মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিলেন না তা অনুসন্ধান করে বিন্দুসার জানতে পারেন এবং নিজের ভুল বুঝতে পারেন। অতঃপর তিনি সুবন্ধুকে চাণক্যর নিকট পাঠান যাতে করে চাণক্য তার মৃত্যু সংকল্প ত্যাগ করেন। কিন্তু সুযোগ সন্ধানী সুবন্ধু এই সময় চাণক্যকে আগুনে পুড়িয়ে হত্যা করেন। এবার আমরা মহামতি চাণক্যের মূল রাজনৈতিক দর্শন ও সিস্টেমের আলোচনায় প্রবেশ করব। চাণক্যের মূল রাজনৈতিক দর্শন ও সিস্টেম। একটি দেশ, ভূখণ্ড, রাষ্ট্রকে কিভাবে পরিচালিত করতে হবে মহামতি চাণক্য তার অর্থশাস্ত্র বইয়ে উল্লেখ করে গেছেন। এখানে তিনি রাজনীতি, রাষ্ট্র পরিচালনা ইত্যাদির ক্ষেত্রে বাস্তবসম্মত দিক ও পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করেছেন। যদিও অর্থশাস্ত্র বইতে চাণক্য একটি রাষ্ট্রের নেতার কি কি নৈতিক গুণাবলী থাকবে তা নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন, কিন্তু চাণক্যের বরাবরই জোর ছিল এসবের ব্যবহারিক প্রয়োগের উপর। কিভাবে শক্তি ও ক্ষমতাকে ধরে রাখা যায় এবং একে পরিচালনা করা যায়, এটাই ছিল তার মূল লক্ষ্য। তিনি প্রথমবারের মতো ভারতবর্ষে একটি সভ্য নাগরিক কাঠামোর ভেতরে মন্ত্রী পরিষদ ও উপদেষ্টাদের ভূমিকা কি কি হতে পারে তা সবিস্তরে বর্ণনা করে গেছেন। রাষ্ট্রের কল্যাণ ও সমৃদ্ধি ছিল চাণক্যের রাজনৈতিক চিন্তাধারার প্রধান কেন্দ্রবিন্দু। এর পাশাপাশি তিনি রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের কল্যাণই যে সরকারের প্রধান লক্ষ্য তা বারবার উল্লেখ করেছেন। চাণক্য বিশ্বাস করতেন যে যিনি রাজা বা শাসক তিনি শৃঙ্খলা, ন্যায় বিচার এবং যুদ্ধে তার শত্রু রাজ্যকে পরাজিত করার মাধ্যমে তার জনগণের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করবেন। এখন রাজার তার রাজ্য ও জনগণের জন্য এসব কর্তব্য পালন করা ও পরিচালনা করার ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করতে হয়। এই বিষয়গুলো চাণক্য তার অর্থশাস্ত্র গ্রন্থের সপ্তাঙ্গ তত্ত্বে ব্যাখ্যা করেছেন। চলুন এই তত্ত্ব জেনে আসি। চাণক্যের সপ্তাঙ্গ তত্ত্ব। চাণক্যের সপ্তাঙ্গ তত্ত্ব হল রাজ্য পরিচালনার একটি মৌলিক এবং সমন্বিত তত্ত্ব, যা অর্থশাস্ত্র এ বর্ণনা করা হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী একটি সফল ও শক্তিশালী রাজ্যের জন্য 7টি মূল উপাদান অপরিহার্য। চাণক্যের মতে এই 7টি উপাদান একসঙ্গে কাজ করলে রাজ্য স্থিতিশীল,
সমৃদ্ধ এবং সুরক্ষিত হয়। সপ্তাঙ্গ তত্ত্বের 7টি উপাদান হল স্বামী, রাজা, অমাত্য তথা মন্ত্রী, জনপদ তথা জনগণ ও ভূখণ্ড, দুর্গ প্রতিরক্ষা ব্যবস্থা, কোষ তথা অর্থনীতি, দণ্ড বা সামরিক শক্তি, মিত্র তথা মিত্র রাষ্ট্র। এখন আমরা এই প্রত্যেকটি উপাদানকে এক এক করে ব্যাখ্যা করব। 1. স্বামী তথা রাজা। রাজা হল রাজ্যের কেন্দ্রবিন্দু। তার নেতৃত্ব, নৈতিকতা এবং শাসন ব্যবস্থা রাজ্যের উন্নতি বা পতনের প্রধান কারণ। রাষ্ট্র সমাজের গুরুদায়িত্ব তার হাতে ন্যস্ত থাকে। বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে রাষ্ট্রপ্রধানরা, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, কত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। রাষ্ট্রপ্রধানের ওপর নির্ভর করে রাষ্ট্রের ভাবমূর্তি, তাই তার মাঝে নানা প্রকারের গুণাবলী থাকতে হয়। গুণাবলী: চাণক্যের মতে একজন রাজার উচিত জ্ঞানী, ন্যায়পরায়ণ, সাহসী এবং দায়িত্বশীল হওয়া। তিনি রাজ্যের কল্যাণকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেবেন। রাজাকে হতে হবে ধৈর্যশীল, স্থির, বিনয়ী, সংযমী। তিনি ষড়রিপু তথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ইত্যাদি থেকে দূরে থাকবেন, কারণ ব্যাপক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যিনি থাকবেন তার কাছে এসবের নানা প্রভাবক আসবে, কিন্তু তিনি তার রাষ্ট্রের জনগণের স্বার্থে ও আপন নিজস্ব গুণাবলীর শক্তির বলে তাকে নিয়ন্ত্রণ করতে পারদর্শী হবেন। রাজা হবেন নিঃস্বার্থ, প্রজাদের মঙ্গলই তার মঙ্গল, প্রজাদের সুখই তার সুখ। তিনি প্রজা ও তার ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করবেন। উদাহরণ: চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের নির্দেশনায় একজন আদর্শ রাজা হয়ে উঠেছিলেন, যিনি জনগণের কল্যাণে কাজ করতেন। কেবল তাই নয়, তার সময় তিনি চাণক্যের উপদেশ অনুসরণ করে মগধ রাজ্যের সীমানাকেও বাড়িয়েছিলেন। 2. অমাত্য তথা মন্ত্রী। চাণক্য রাষ্ট্রের দ্বিতীয় উপাদান হিসেবে অমাত্য বা মন্ত্রীর কথা বলেছেন। তারা রাজার পরামর্শদাতা এবং প্রশাসনিক নীতিমালা বাস্তবায়ন করবে। প্রাচীন ভারতীয় রাষ্ট্রে এই অমাত্য বা মন্ত্রীরা রাজাকে প্রয়োজনীয় পরামর্শ দিতেন। অবশ্য চাণক্য মন্ত্রীর সংখ্যা 3 থেকে 4 জনে নির্দিষ্ট করেছেন। তিনি অমাত্যদের অধিক সংখ্যক নিয়োগের কথাও বলেছেন। বর্তমান আধুনিক রাষ্ট্রের দিকে তাকালে আমরা ক্যাবিনেট মিনিস্টার পদ দেখতে পাব। তারাই মূলত কোনো দেশের সরকারের জন্য নীতি নির্ধারণ করেন এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলি পরিচালনা করেন। ক্যাবিনেট মন্ত্রীরা রাষ্ট্রের প্রধানকে পরামর্শ দেন এবং সাংবিধানিক বা আইনি কাজ সম্পন্ন করেন। অপরদিকে অমাত্য তথা মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা পূর্ণ মন্ত্রীদেরকে নানাভাবে সহায়তা করে। চাণক্য তার অধ্যক্ষ প্রচার নামক সম্পূর্ণ একটি অধ্যায়ে ব্যাখ্যা করে বলেছেন যে একটি রাজ্য এককভাবে চলতে পারে না, তাকে অবশ্যই মন্ত্রীবর্গদের পরামর্শ নিতে হবে। রাষ্ট্র পরিচালনা করাকে একটি রথের সাথে তুলনা করা যেতে পারে। রথের একটি চাকা যদি হয় রাজা বা রাষ্ট্রপ্রধান, তাহলে অপরটি হবে মন্ত্রী। একটি চাকা দিয়ে যেমন রথ চলে না, তেমনি কেবল রাজা বা রাষ্ট্রপ্রধান দিয়ে দেশ চলে না। তাই রাজা ও মন্ত্রী উভয় মিলে রাষ্ট্র পরিচালনা করতে হবে। গুণাবলী: রাষ্ট্র পরিচালনায় যেমন রাজা বা রাষ্ট্রপ্রধানকে নানা প্রকার গুণসম্পন্ন হতে হয়, ঠিক তেমনি মন্ত্রীদেরকেও দক্ষ, সৎ এবং রাজ্যের প্রতি অনুগত হতে হবে। চাণক্য দক্ষ প্রশাসক এবং কূটনীতিক নিয়োগের ওপর জোর দেন, কারণ মন্ত্রীরা যদি অসৎ ও অযোগ্য হয় তাহলে রাজাও দিকহারা ও বিভ্রান্ত হয়ে পড়বে এবং দুর্নীতি ছড়িয়ে পড়বে। তাই রাজার পাশাপাশি মন্ত্রীদেরও যোগ্য, গুণসম্পন্ন, সৎ হতে হবে। উদাহরণ: চাণক্য নিজেই চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা এবং মন্ত্রী ছিলেন। চাণক্যের সুযোগ্য, গুণসম্পন্ন এবং সৎ পরামর্শের মাধ্যমে চন্দ্রগুপ্ত মগধ সাম্রাজ্য দাপটের সাথে শাসন করতে পেরেছিলেন। 3. জনপদ বা জনগণ ও ভূখণ্ড। জনগণ হল রাজ্যের ভূখণ্ড এবং তার অধিবাসী জনগণ। রাজ্যের শক্তি নির্ভর করে তার ভূখণ্ডের সম্পদ এবং জনগণের সুখ সমৃদ্ধির উপর। জনগণ ও ভূখণ্ড ছাড়া রাষ্ট্র ও তা পরিচালনার কথা চিন্তাই করা যায় না। চাণক্য তার অর্থশাস্ত্র গ্রন্থের 6ষ্ঠ অধিকরণে ব্যাখ্যা করেছেন যে রাষ্ট্রের ভূখণ্ড পর্বত সংকুল ও মরু অঞ্চলে হওয়া যাবে না, কারণ এসব জায়গায় সম্পদের প্রাচুর্যতা কম ও জীবন ধারণ কষ্টকর। চাণক্য বা কৌটিল্যের ব্যাখ্যা অনুযায়ী ভূখণ্ডে থাকবে উর্বর জমি বা ভূমি, গোচারণের স্থান, অরণ্য ও খনিজ সম্পদে ভরপুর। ভূমি হবে কৃষিকাজের ক্ষেত্রে সহায়ক,
দুর্যোগের সময় পার্শ্ববর্তী দেশকে প্রয়োজন মেটানোর ক্ষেত্রে তৎপর থাকতে হবে। এতে করে রাষ্ট্রের ক্ষমতা, শক্তি ও মর্যাদা প্রদর্শিত হবে। বর্তমান সময়েও দেখা যায় যে ভৌগোলিকভাবে যে অঞ্চলের আবহাওয়া, প্রকৃতি, পরিবেশে জীবন ধারণের জন্য পর্যাপ্ত পরিমাণ সম্পদ, প্রাচুর্যতা আছে, সেই রাষ্ট্র সচ্ছল ও সমৃদ্ধভাবে জীবন ধারণের একটি কাঠামো পেয়ে থাকে। সম্পদ ও প্রাচুর্যের পাশাপাশি জনগণকে সুরক্ষিত, সন্তুষ্ট এবং উৎপাদনশীল রাখতে হবে। একটি সমৃদ্ধ ভূখণ্ড এবং সুশৃঙ্খল জনগোষ্ঠী রাজ্যের ভিত্তি। উদাহরণ: মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে চাণক্য কৃষি, বাণিজ্য এবং অর্থনীতির উন্নয়ন করেছিলেন। 4. দুর্গ তথা প্রতিরক্ষা ব্যবস্থা। দুর্গ হল রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতীক। এটি শত্রু আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করে। দুর্গ কথাটি পুর হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। চাণক্যের দুর্গকে আমরা বর্তমানে সার্বভৌম স্বাধীন রাষ্ট্রের সীমানা বা বাউন্ডারি হিসেবে নির্দেশ করতে পারি। চাণক্য 4 ধরনের দুর্গের কথা বলেছেন, যথা জলদুর্গ, মরুদুর্গ, অরণ্য দুর্গ ও পার্বত্য দুর্গ। অর্থাৎ রাষ্ট্রীয় ভূখণ্ডের চারিত্রিক বৈশিষ্ট্য দেখেই দুর্গ নির্মাণ করা প্রয়োজন। আধুনিক সময়ে এসেও আমরা এই রাষ্ট্রীয় সীমানা নির্ধারণের বিষয়টি দেখতে পাই। চাণক্য মনে করেন যে দুর্গ হতে হবে শক্তিশালী, সুসংগঠিত এবং কৌশলগতভাবে স্থাপন করা। এটি শুধুমাত্র সামরিক প্রতিরক্ষা নয়, বরং প্রশাসনিক কেন্দ্র হিসেবেও কাজ করবে। উদাহরণ: পাটলিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের প্রধান দুর্গ, যা সামরিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। 5. কোষ তথা অর্থনীতি। কোষ বা রাজ্যের অর্থনীতি হল রাজ্যের সমৃদ্ধি এবং স্থিতিশীলতার মেরুদণ্ড। কর, বাণিজ্য, কৃষি এবং সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা অর্থনীতির প্রধান উপাদান। চাণক্য নিজেও কৌটিল্য নামে অর্থশাস্ত্র বিষয়ক গ্রন্থ প্রণয়ন করেছেন। একটি দেশের অর্থনীতি হল ভিত্তিস্বরূপ। অর্থনীতির অবস্থা বাজে হলে কোনো কিছুই সঠিকভাবে সম্পাদন করা যায় না। বর্তমান সময়ে এসে এই বিষয়টির তাৎপর্যতা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারি। যে দেশ যত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সেই দেশ আন্তর্জাতিক পরিসরে দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জাপান, ইংল্যান্ড, সিঙ্গাপুর ইত্যাদি দেশ হলো এর কয়েকটি উদাহরণ। কৌটিল্য রাষ্ট্রকে স্বর্ণ, রৌপ্য এবং মূল্যবান পাথর ও রত্নে সঞ্চিত করতে বলেছেন। এছাড়াও তিনি কোষাগার পরিপূর্ণ করার জন্য প্রচুর শস্য উৎপাদন, বাণিজ্য ইত্যাদি করার কথাও বলেন। চাণক্যের মতে রাজ্যের কোষাগার সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সঠিক কর ব্যবস্থা এবং বাণিজ্যিক নীতিমালা প্রয়োজন। উদাহরণ: চাণক্য কৃষি ও বাণিজ্যের উপর গুরুত্ব দিয়ে মৌর্য সাম্রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করেছিলেন। 6. দণ্ড বা সামরিক শক্তি। দণ্ড হল রাজ্যের সামরিক শক্তি এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা। এটি রাজ্যের শত্রুদের প্রতিহত করতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। বর্তমানে আমাদের দেশ থেকে শুরু করে সকল দেশেই সামরিক বাহিনী রয়েছে। কৌটিল্যের মতে স্থায়ী ও শক্তিশালী সৈন্য ছাড়া রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব। কৌটিল্যের মতে সামরিক বাহিনী গঠিত হয় পদাতিক বাহিনী, দেশীয় সৈন্য, হাতি, ঘোড়া, রথ ও নৌকাকে নিয়ে। এখন অবশ্য আরও অত্যাধুনিক যন্ত্রপাতিরও আয়োজন রয়েছে। সৈন্যবাহিনী নিয়োগের ক্ষেত্রে কৌটিল্য সকল জাতি, ধর্ম, মানুষদের নিয়ে গঠন করার কথা বলেছেন। কৌটিল্যের মতে সামরিক বাহিনীকে দক্ষ, সুশৃঙ্খল এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে হবে। আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর শাস্তির ব্যবস্থা থাকা উচিত। উদাহরণ: চাণক্যের নেতৃত্বে চন্দ্রগুপ্ত একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন, যা আলেকজান্ডারের সেনাবাহিনীকেও পরাজিত করেছিল। 7. মিত্র তথা মিত্র রাষ্ট্র। মিত্র হল রাজ্যের সহযোগী বা বন্ধু রাষ্ট্র, যারা রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিকভাবে রাজ্যকে সমর্থন করে। চাণক্য 2 ধরনের মিত্রতার কথা বলেন, যথা সহজ মিত্র ও কৃত্রিম মিত্র। সহজ মিত্র হল যে রাষ্ট্রের সাথে মিত্রতা করা হচ্ছে সে রাষ্ট্র বিশ্বস্ত, শক্তিশালী হবে। কেননা দুর্বল ও সমানে সমান না হলে একসাথে জোট বেঁধে এগোনো যাবে না। উভয় পক্ষ শক্তিশালী হলে এবং তাদের মাঝে সুসম্পর্ক থাকলে একজনের বিপদে অপরজন কাজে আসতে পারে। অপরদিকে কৃত্রিম মিত্র হল রাষ্ট্রের কোনো বিশেষ প্রয়োজনে কূটনৈতিকভাবে অন্যান্য রাষ্ট্রের সাথে সন্ধি স্থাপন করা। এটাকে তেমন গভীর ধরা না গেলেও বাস্তবিক প্রয়োজনীয়তার খাতিরে এবং 2 পক্ষের চাওয়া পাওয়ার হিসেব অনুসারে দেখা যেতে পারে। চাণক্যের মতে মিত্রদের বিশ্বস্ত এবং শক্তিশালী হতে হবে। কূটনৈতিক সম্পর্ক এবং মিত্রদের সঙ্গে সহযোগিতা রাজ্যের শক্তি বাড়ায়। উদাহরণ: চাণক্য আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের সঙ্গে মিত্রতা স্থাপন করে মৌর্য সাম্রাজ্যের সীমান্ত সুরক্ষিত করেছিলেন এবং অযথা যুদ্ধের ক্ষয়ক্ষতি ঠেকিয়েছিলেন।
চাণক্যের মতে সপ্তাঙ্গ তত্ত্বের এই 7টি উপাদান একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। যদি একটি উপাদান দুর্বল হয় তাহলে পুরো রাজ্য দুর্বল হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, রাজা যদি দুর্বল হন তাহলে মন্ত্রী, অর্থনীতি এবং সামরিক শক্তি সবই ক্ষতিগ্রস্ত হবে। চাণক্যের সপ্তাঙ্গ তত্ত্ব একটি সমন্বিত এবং সামগ্রিক শাসন ব্যবস্থার মডেল। এটি রাজ্য পরিচালনার একটি কার্যকর কাঠামো যা রাজনীতির বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং কৌশলগত দক্ষতার প্রতিফলন। 2500 বছর পরও এই আধুনিক যুগে এসেও এই তত্ত্ব প্রশাসন, কূটনীতি এবং নেতৃত্বের ক্ষেত্রে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অনুসারে প্রাসঙ্গিকতা রাখে। চাণক্যের সপ্তাঙ্গ তত্ত্ব আমাদের শেখায় যে একটি সফল রাজ্যের জন্য সুষম নেতৃত্ব, অর্থনীতি, প্রতিরক্ষা এবং জনগণের কল্যাণ অপরিহার্য। এ পর্যায়ে এসে আমরা চাণক্যের আরেকটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নীতি নিয়ে আলাপ করব। সেটা হলো চাণক্যের সাম, দান, দণ্ড ও ভেদের নীতি। আসুন জেনে আসি এই নীতি। সাম, দান, দণ্ড, ভেদ নীতি। চাণক্যের সাম, দান, দণ্ড, ভেদ তত্ত্ব তার কূটনৈতিক এবং রাজনৈতিক দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি শাসন ও রাজনীতিতে শত্রুদের মোকাবেলা এবং লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত 4টি কৌশল। এই নীতি চাণক্যের রচিত অর্থশাস্ত্র গ্রন্থে বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং এটি আজও রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক কৌশলে প্রাসঙ্গিক। 1. সাম তথা সমঝোতা। সাম হল শত্রু বা প্রতিপক্ষের সঙ্গে আলোচনা বা সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করা। এটি শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করার একটি কৌশল। ব্যবহার: সাম তখন ব্যবহার করা হয় যখন সরাসরি সংঘর্ষ এড়ানোর প্রয়োজন বা শত্রুকে যুদ্ধ ছাড়াই বশে আনা সম্ভব। শত্রুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান এবং তাদের সহযোগিতায় প্ররোচিত করার জন্য এটি প্রয়োগ করা হয়। অর্থাৎ যাকে দিয়ে কাজ করাতে চান তাকে কাজটি বুঝিয়ে বলুন, কাজের উপকারিতা বুঝিয়ে বলুন, তাকে তোষামত করে রাজি করান, অনুপ্রাণিত করে কাজটি করতে প্ররোচিত করুন। উদাহরণ: চাণক্য আলেকজান্ডারের সেনাপ্রধান সেলুকাসের সঙ্গে শান্তি চুক্তি করেন এবং তাকে চন্দ্রগুপ্তের মিত্রে পরিণত করেন। এটি সাম কৌশলের একটি সফল প্রয়োগ। 2. দান বা প্রলোভন। দান হলো শত্রু বা প্রতিপক্ষকে প্রলোভন দেখিয়ে বা উপহার দিয়ে তাদের বশে আনার কৌশল। এটি হলো আর্থিক, পদমর্যাদা বা অন্য কোনো লোভনীয় প্রস্তাব দিয়ে শত্রুকে দুর্বল করার কৌশল। ব্যবহার: দান তখন ব্যবহার করা হয় যখন শত্রুকে সরাসরি পরাজিত করা সম্ভব নয় এবং তাকে প্রলোভন দেখিয়ে বশে আনা সম্ভব। এটি শত্রুর মনোভাব পরিবর্তন করে তাকে মিত্রে পরিণত করার কৌশল। অর্থাৎ যদি প্ররোচিত করেও শত্রুকে রাজি করাতে না পারেন তবে তার লালসাকে জাগিয়ে তুলুন, তাকে অর্থ প্রদান করুন। অর্থ দিয়ে সবকিছু কেনা সম্ভব না হলেও অর্থ দিয়ে অনেক অলৌকিক কাজ করা যায়। আর দাম মানে শুধুই অর্থ নয়, বরং বিনিময়। বলা হয় দুনিয়াতে সবকিছুরই বিনিময় থাকে, সেই বিনিময়কে খুঁজে বের করে তাকে প্রদান করতে হবে কাজটি করার জন্য। অনেকের অঢেল অর্থ আছে, তাকে অর্থের লোভ দেখিয়ে বাগে আনা যাবে না। এমন হতে পারে যে তার কারোর প্রতি ক্ষোভ আছে, আপনি তার ক্ষোভ নিবারণ করার বন্দোবস্তকে বিনিময় হিসেবে তার সামনে উপস্থাপন করে নিজের স্বার্থ তার কাছ থেকে হাসিল করে নিতে পারেন। এভাবে এক একজনের এক এক ধরনের ক্ষুধা থাকে। সেই ক্ষুধাগুলো আপনি যত বুদ্ধিমত্তার সাথে ধরতে পারবেন ততই আপনি ডিলিংস তথা দান কৌশলে দক্ষ হয়ে উঠবেন। উদাহরণ: চাণক্য নন্দ সাম্রাজ্যের কিছু রাজকর্মচারী এবং অভ্যন্তরীণ শত্রুদের অর্থ বা পদমর্যাদার প্রলোভন দেখিয়ে নিজের পক্ষে টেনে নেন। এর ফলে নন্দ সাম্রাজ্যের ভেতরে বিভেদ তৈরি হয়, অবশেষে এর পতন ঘটে। 3. ভেদ। ভেদ হল শত্রুর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাকে দুর্বল করার কৌশল। এটি ষড়যন্ত্র, বিভাজন এবং শত্রুর অভ্যন্তরীণ সম্পর্ক নষ্ট করার মাধ্যমে প্রয়োগ করা হয়। ব্যবহার: ভেদ তখন ব্যবহার করা হয় যখন শত্রুকে সরাসরি পরাজিত করা কঠিন এবং তাকে অভ্যন্তরীণভাবে দুর্বল করা প্রয়োজন। এটি শত্রুর ভেতরে দ্বন্দ্ব সৃষ্টি করে তার শক্তি কমানোর একটি দুর্দান্ত কৌশল। উদাহরণ: চাণক্য নন্দ সাম্রাজ্যের মন্ত্রী ও সেনাপতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। তিনি ধননন্দের বিরুদ্ধে তার নিজের লোকদের ব্যবহার করে অভ্যন্তরীণ বিভেদ ও দুর্বলতার সৃষ্টি করেন। দণ্ড তথা শাস্তি। দণ্ড হল শত্রুকে শক্তি প্রয়োগ বা শাস্তি দিয়ে বশে আনার কৌশল। এটি সামরিক আক্রমণ, শাস্তি প্রদান বা কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শত্রুকে পরাজিত করার উপায়। ব্যবহার:
দণ্ড তখন ব্যবহার করা হয় যখন শান্তি বা প্রলোভন কাজ করে না এবং শত্রুকে পরাজিত করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এটি সরাসরি শক্তি প্রদর্শন এবং শত্রুকে ধ্বংস করার কৌশল। এটির প্রয়োগ তখনই সম্ভব হয় যখন দেখা যায় যে শত্রু অনেক দুর্বল। তখন তাকে বিনা বাক্য ব্যয়ে দণ্ড প্রয়োগ করা যেতে পারে। উদাহরণ: চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ সাম্রাজ্যের বিরুদ্ধে দণ্ড কৌশল ব্যবহার করেন এবং সামরিক আক্রমণের মাধ্যমে তাদের পরাজিত করেন। এটি শক্তি প্রয়োগের একটি সফল উদাহরণ। শুরুর দিকে 3টি কৌশল প্রয়োগ করে সবশেষে দণ্ড কৌশল প্রয়োগের মাধ্যমে চাণক্য অবশেষে তার লক্ষ্যে পৌঁছাতে সফল হন। চাণক্যের এই কৌশলগুলো সম্পূর্ণ বাস্তববাদী এবং কার্যকর। তিনি নৈতিকতার চেয়ে কার্যকারিতাকে বেশি গুরুত্ব দিতেন। চাণক্য পরিস্থিতি অনুযায়ী এই 4টি কৌশলের মধ্যে একটি বা একাধিক ব্যবহার করতেন, যেমন শক্তিশালী শত্রুর ক্ষেত্রে সাম বা দান এবং দুর্বল শত্রুর ক্ষেত্রে দণ্ড বা ভেদ ব্যবহার করা। সাম, দান, ভেদ ও দণ্ড এইসব কৌশলের প্রয়োগ পঞ্চতন্ত্রে বর্ণিত সুন্দর একটি গল্পের মাধ্যমে বোঝা যেতে পারে। চলুন গল্পটি শুনে আসি। একদিন জাম গাছের নিচে সিংহ, শিয়াল, নেকড়ে, বেজি এবং ইঁদুর বসে বসে ঝিমাচ্ছিল। হঠাৎ শিয়াল মহাশয় দেখতে পেল এক নাদুস নুদুস হরিণ একে বেঁকে হাঁটছে আর কচি পাতা চিবুচ্ছে। শিয়ালের মনে তখনই হরিণের মাংস খাওয়ার প্রতি লোভ জন্মালো। শিয়াল মনে মনে হরিণকে কিভাবে খাওয়া যায় সেই ফন্দি আঁটতে লাগলো। যেহেতু সে নিজে হরিণ শিকারে অত সুবিধা করতে পারবে না, তাই সে সিংহের কাছে গেল এবং তাকে বলল, রাজামশাই, আপনি তো নিজেকে মহৎ, মহান ও শক্তিশালী বলে মনে করেন। সিংহ জবাবে বলল, তোমার এ নিয়ে কি কোনো সন্দেহ আছে শিয়াল পণ্ডিত? শিয়াল বলল, না না মহারাজ, তবু খুঁত খুঁত লাগছে। আচ্ছা, ওই যে হরিণকে আপনি দেখতে পাচ্ছেন, তাকে যদি আপনি শিকার করতে পারেন তাহলে আমি আরও একটু আশ্বস্ত হতে পারব। সিংহ তখনই তাড়া করল হরিণের পেছনে, কিন্তু হরিণের সাথে দৌড়ে বারবার পরাস্ত হলো। এরপর শিয়াল বলল, রাজামশাই, আসেন সবাই মিলে একটা পরিকল্পনা তৈরি করি কিভাবে ওকে ধরা যায়। শিয়াল বলল, ইঁদুর ভাই, তুমি আজ রাতে তোমার ধারালো দাঁত দিয়ে হরিণের খুর কেটে দিবে, যাতে পরের দিন সহজেই রাজামশাই ওকে শিকার করতে পারে। ইঁদুর রাতের বেলা হরিণ ঘুমিয়ে পড়লে তার ধারালো দাঁত দিয়ে তার খুর কেটে দিয়ে আসলো। এবার রাজামশাই সহজেই শিকার করে ফেলল হরিণকে। তারপর সিংহ যেহেতু নিজে হরিণকে শিকার করেছে, তাই সে সাথে সাথে হরিণের মাংস আহার করতে বসে গেল। কিন্তু তখন শিয়াল এসে রাজাকে বলল, আপনি রাজা, আপনারই অধিকার এই মাংসের উপর। কিন্তু ভেবে দেখুন রাজামশাই, আমাদের সবার বুদ্ধিও ছিল এই কাজে, আর রাজা তো হয় দানশীল, আপনার উচিত এই মাংসে আমাদেরও ভাগ দেয়া। এইখানে শিয়াল সাম, দান এই 2টি কৌশল প্রয়োগ করে ফেলেছে তার মিষ্টি মিষ্টি কথা বলে। প্রথমে সে সিংহের অহংকারের জায়গায় সুরসুরি দিয়ে ও একটু প্রশংসা করে, তারপর কিঞ্চিত সংশয় জাগ্রত করে রাজাকে হরিণ শিকারের জন্য রাজি করালো। তারপর সে এই শিকারকে আরও সহজ করতে ইঁদুরকে কাজে লাগালো। এরপর সিংহকে দয়ালু ও মহানুভবতার মিষ্টি প্রশংসা করে তার ভোগকে থামিয়ে রাখল। এবার শিয়াল মশাই তার ভেদনীতি প্রয়োগ করবে। শিয়াল বলল, আপনারা সবাই নদী থেকে স্নান করে আসুন, ততক্ষণ আমি হরিণের মাংসের পাহারা দিই। এরপর শিয়াল পণ্ডিত ভাবতে লাগলো কিভাবে এই মাংসকে একা খাওয়া যায়। সে মনে মনে বিভেদ সৃষ্টি করার কৌশল বুনতে লাগলো। ইতিমধ্যেই স্নান সেরে প্রথমে আসলো সিংহ। সে শিয়ালকে দেখে বলল, কি হে পণ্ডিত মশাই, মুখ গোমরা কেন তোমার? শিয়াল বলল, কি আর বলবো রাজা মশাই, এমন কথা শুনলাম যে না বলেও পারছি না, আবার বলতেও লজ্জা লাগছে। সিংহ বলল, বলো তোমার মনের কথা। শিয়াল বলল, এই বেটা ইঁদুর আমাকে এসে বলছে যে রাজা যদি এতই শক্তিশালী হয় তাহলে আমার সাহায্য কেন লাগলো? এই শক্তিহীন রাজার সাথে একসাথে খেতেও ঘেন্না লাগবে আমার। সিংহ হুঙ্কার দিয়ে বলল, ছোট মুখে এত বড় কথা? তুমি ওকে বলে দিও এই মাংস ইঁদুর যেন খেয়ে ফেলে, আমি নতুন শিকার ধরে খাবো, ওর সাহায্যের দান আমার দরকার নেই। এখানে শিয়াল পণ্ডিত শক্তিশালী সিংহের অহংকারে আঘাত করে তার ও ইঁদুরের মাঝে বিভেদ তৈরি করল। এটা হলো প্রথম ভেদনীতি, শক্তিশালী ব্যক্তির অহংকারে আঘাত করো। এরপর আসলো নেকড়ে। সে এসে দেখল শিয়াল ভয়ে থরথর করে কাঁপছে। শিয়াল বলল, রাজামশাই গেছে তার বউকে নিয়ে আসতে, তুমি এই শিকারে কোনো অবদান রাখনি, তাই রাজামশাই খুবই রেগে আছে যে নেকড়ে বেটাকে আমার বউকে দিয়ে মার খাওয়াবো।
এই কথা শুনে নেকড়ে ভাবতে লাগলো, রাজা একলা থাকলে না হয় একটা বিবাদ করতাম, এখন আবার আরেকটা সিংহ মানে তার বউকে নিয়ে আসতেছে। না, আর থাকা যাবে না, সামনে বিপদ। এখানে শিয়াল আর নেকড়ে শক্তির দিক থেকে 19-20 অবস্থানে আছে, তাই শিয়াল এই জায়গায় কাজে লাগালো দ্বিতীয় ভেদনীতি, ভয় দেখানোকে। কারণ সরাসরি বিবাদে গেলে তার জেতার সম্ভাবনা 50-50, তার থেকে ভয় দেখিয়ে বিদায় করতে পারলেই বেশি লাভ। এরপর আসলো ইঁদুর। এখন শিয়াল ভাবছে ইঁদুর ছোট, কিন্তু তার এই কাজে অবদান আছে, তাকে ভয় দেখানো যাবে না। যখন ইঁদুর আসলো তখন শিয়াল অবজ্ঞার সুরে তাকে বলল, জানো ইঁদুর ভাই, রাজা বলল যে তুমি একটু কাজ করেই মাংসে ভাগ বসাতে চাইছো। হা হা, রাজা তোমাকে নিয়ে কি যে হাসাহাসি করলো, পুচকে ইঁদুর নাকি মাংস ভালোবাসে। হা হা। ইঁদুর এই অবজ্ঞা সহ্য না করতে পেরে বলল, এই মাংস আমি খেতে চাই না, তুমি দুর্বল রাজাকেই বলো মাংস খেতে। এখানে শিয়াল জানে ইঁদুর ছোট হলেও উপকার করেছিল, আর উপকারের উপকার অবজ্ঞা করলে সে এটা নিতে পারে না, তার আত্মসম্মানে আঘাত লাগে। এভাবে তার ভেদনীতি এখানে সফল হলো। অতঃপর সবশেষে আসলো বেজি। বেজিকে দেখে শিয়াল বলল, দেখো ভাই, রাজা থেকে শুরু করে সবাইকে মেরে লাল করে দিয়েছি, এই মাংসের উপর এখন ভাগ আমার। তোমার সাহস থাকলে যুদ্ধ করো, না হলে কেটে পড়ো। বেজি কিছুটা শক্তিশালী হলেও তার মনোবল ভেঙে গেছে এই কথা চিন্তা করে যে সিংহকে যে হারিয়ে দিয়েছে সেখানে আমি কোন ক্ষেতের মূলা। তবু সে সাহস করে আগালো। অমনি শিয়াল তাকে ছুঁড়ে আছাড় মারল, অর্থাৎ শিয়াল শেষে তার দণ্ডনীতি প্রয়োগ করল। এভাবে একটি লক্ষ্যকে হাসিল করবার জন্য সাম, দান, ভেদ, দণ্ড সব নীতিকে একসাথে প্রয়োগ করাও যায়। এর জন্য চাই পরিস্থিতি, ব্যক্তির মনোজাগতিক দশা বোঝার বোধ এবং উপস্থিত বুদ্ধি ও তা প্রয়োগ করার দক্ষতা। চাণক্যের এই কৌশল প্রাচীন ভারতের রাজনীতি ও কূটনীতির একটি মৌলিক তত্ত্ব, যা আজও ব্যবস্থাপনা, নেতৃত্ব এবং কৌশলগত চিন্তায় প্রাসঙ্গিক। এই তত্ত্ব শেখায় যে পরিস্থিতি অনুযায়ী সঠিক কৌশল গ্রহণ করাই সফলতার মূল চাবিকাঠি। চাণক্যের এই তত্ত্ব আধুনিক যুগে এসেও শাসন, কূটনীতি এবং ব্যবসায় ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং শিক্ষণীয়। গুপ্তচর বৃত্তি। কৌটিল্যের অর্থশাস্ত্র আমাদেরকে মনে করিয়ে দেয় যে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে মন্ত্রী ও আমাত্যদের পরামর্শের পাশাপাশি সামরিক কলাকৌশল ও তথ্য সংগ্রহের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আশপাশের দেশের কার্যক্রম কি চলছে ও তারা কি ভাবছে এবং তাদের কাছ থেকে ক্ষতির কোনো আশঙ্কা আছে কিনা, এইসব বিষয় সম্পর্কে অবগত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই চাণক্য গুপ্তচরের প্রয়োজনীয়তার কথা বলেন, তবে তিনি আরেকটু আগ বাড়িয়ে নিজ দেশের ভেতরেও গুপ্তচর রাখার কথা বলেন। এতে করে দেশের সামাজিক স্থিতি বজায় থাকবে। এটাকে নেসেসারি ইভিল হিসেবে বলা যায়। চাণক্যের মতে নিজ দেশের স্বার্থ ও আন্তর্জাতিক সম্পর্কের বেলায় নৈতিকতাকে তিনি গৌণ হিসেবে দেখেছেন। দেশ রক্ষাই হলো সবার আগে, বাদবাকি সব পরে। দেশের স্বার্থ ও সমৃদ্ধির জন্য সব কিছু জায়েজ, এমনকি যদি পলিটিক্যাল অ্যাসাসিনেশনও করতে হয় সেটাও ঠিক আছে। চাণক্যের এ ধরনের নৈতিকতার সাথে সম্পর্কহীন দৃষ্টিভঙ্গি তার রাজনৈতিক বাস্তববাদী দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। তিনি মানব চরিত্র পর্যবেক্ষণ করে রাজনীতির ময়দানে এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গির কথা বলেন। এই দিক দিয়ে চাণক্যের রাজনৈতিক দর্শনের সাথে তার 2000 বছর পর লেখা ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স বইয়ের সাদৃশ্য লক্ষ্য করা যায়। কিন্তু যেটাই হোক না কেন, তার রাজা ও মন্ত্রী অমাত্যদের নিয়ে রাষ্ট্র পরিচালনার যে ধারণা, তার সাথে প্লেটো, অ্যারিস্টটল, কনফুসিয়াস, মৌজি ইত্যাদি দার্শনিকদের মিল রয়েছে। এই পর্যায়ে আমরা চাণক্যের গুপ্তচর বৃত্তি বিষয়ে 20 কন্যা নামক ব্যাপারটি নিয়ে আলোচনা করব। চাণক্যের 20 কন্যা। চাণক্যের 20 কন্যার ধারণা তার রাজনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত দিক। এটি চাণক্যের বাস্তববাদী এবং কূটনৈতিক চিন্তার উদাহরণ। 20 কন্যা হলো এমন নারীরা যাদের ছোটবেলা থেকেই বিষের সঙ্গে অভ্যস্ত করা হতো এবং তাদের শরীর বিষাক্ত হয়ে উঠত। চাণক্য তাদের ব্যবহার করতেন শত্রু রাজাদের হত্যা বা দুর্বল করার জন্য। 20 কন্যা ধারণার উৎপত্তি ও প্রক্রিয়া। 1. বিষের সঙ্গে অভ্যস্ত করা। চাণক্য শিশু বয়স থেকে নির্দিষ্ট নারীদের ক্ষুদ্র পরিমাণে বিষ খাওয়ানোর মাধ্যমে বিষের প্রতি তাদের সহনশীলতা তৈরি করতেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের শরীর বিষাক্ত হয়ে উঠত, যা অন্য কারোর জন্য প্রাণঘাতী হতে পারত। এই নারীরা দেখতে অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয় হতো, যা তাদের অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 2. শত্রু রাজাদের প্রলোভনে ফেলা।
বিষকন্যাদের শত্রু রাজাদের প্রাসাদে পাঠানো হতো। তারা প্রলোভনের মাধ্যমে রাজা বা শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করত। তাদের স্পর্শ, চুম্বন বা শারীরিক সম্পর্কের মাধ্যমে বিষ শত্রুর শরীরে প্রবেশ করত এবং মৃত্যু ঘটত। বিষকন্যাদের ব্যবহার চাণক্যের কূটনীতিতে নানাভাবে প্রয়োগ করা হতো। যেমন 1. শত্রুদের হত্যা। বিষকন্যারা সরাসরি শত্রু রাজাদের হত্যা করতে ব্যবহার হতো। এটি ছিল এক ধরনের অদৃশ্য অস্ত্র যা সামরিক শক্তির বাইরে গিয়ে শত্রুকে পরাজিত করতে সাহায্য করত। 2. কৌশলগত বিভ্রান্তি। বিষকন্যারা শত্রু শিবিরে প্রবেশ করে তাদের নেতাদের মধ্যে বিভ্রান্তি এবং অনাস্থা সৃষ্টি করত। তারা শত্রুপক্ষের ভেতর থেকে দুর্বলতা তৈরি করত। 3. গুপ্তচর বৃত্তি। বিষকন্যারা শত্রু শিবির থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করত। তাদের উপস্থিতি শত্রুপক্ষকে ধ্বংস করার পাশাপাশি চাণক্যের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করত। বিষকন্যা ধারণার নৈতিকতা ও সমালোচনা। 1. নৈতিক বিতর্ক। বিষকন্যা ব্যবহারের কৌশল চাণক্যের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। এটি মানবিক মূল্যবোধের পরিপন্থী এবং নারীদের অস্ত্র হিসেবে ব্যবহার করার এক নির্মম উদাহরণ। 2. বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। চাণক্য বিশ্বাস করতেন যে রাজনীতি এবং শাসনে নৈতিকতার চেয়ে কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ। তার মতে শত্রুদের পরাজিত করতে যে কোনো কৌশল গ্রহণযোগ্য। 3. আধুনিক দৃষ্টিভঙ্গি। আধুনিক সমাজে বিষকন্যা ধারণা অনৈতিক এবং অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়, তবে এটি চাণক্যের সময়ের রাজনৈতিক বাস্তবতা এবং কূটনৈতিক কৌশলের একটি প্রতিফলন হিসেবে গণ্য করা হয়। চাণক্যের বিষকন্যা কৌশল তার বাস্তববাদী এবং কূটনৈতিক চিন্তার উদাহরণ। এটি তার রাজনৈতিক দর্শনের একটি বিতর্কিত দিক, যা রাজনীতিতে উদ্দেশ্য পূরণের জন্য যে কোনো উপায়কে গ্রহণযোগ্য মনে করে। যদিও এটি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ, তবুও এটি প্রাচীন ভারতের কূটনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চাণক্যের এই কৌশল থেকে বোঝা যায় তিনি তার সময়ের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত নিয়মের বাইরে গিয়ে চিন্তা করতেন এবং শত্রুদের পরাজিত করার জন্য চূড়ান্ত কৌশল অবলম্বন করতেন। চাণক্যের অবদান ও প্রভাব। চাণক্যের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও দর্শনের সহায়তায় পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্য তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সমর্থ হয়েছিলেন। কেবল তাই নয়, তিনি এটাকে সফলতার সাথে শাসন করতেও সমর্থ হয়েছিলেন। চাণক্যের রাজনৈতিক দর্শন চিন্তাধারা কয়েক শতক ধরে ভারতবর্ষকে প্রভাব বিস্তার করে যায়। অতঃপর ইসলামিক ও মুঘল শাসনামলে তা স্থিমিত হয়ে পড়লেও বিংশ শতাব্দীতে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পর ভারতে তা আবার স্থান করে নিতে শুরু করে। আর বর্তমানে অনেক জায়গায় চাণক্যনীতি, কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থ আন্তর্জাতিকভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছে। সর্বোপরি চাণক্য দর্শনের ব্যবহারিক ও বাস্তবিক প্রয়োগের যে সূত্র ও ধারণাগুলো রয়েছে, সেগুলোর ফলপ্রসূতাই চাণক্যকে এখনও প্রাসঙ্গিক করে রেখেছে ইতিহাসের পাতায়। তো এই ছিল চাণক্যের রাজনীতি দর্শন নিয়ে আলোচনা। আপনারা যদি চাণক্যের নীতিমূলক বাণী জানতে ও সেগুলোর বাস্তবিক প্রয়োগ সম্পর্কে ইনসাইট পেতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য আলাদা করে স্পেসিফিকভাবে চাণক্য নীতিমালার উপর কয়েকটি ভিডিও বানাবো। আজ এ পর্যন্তই। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।